দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যত গুণে আসছে ততই জমে উঠছে নির্বাচনী প্রচারণা। আজকে নির্বাচনী প্রচারণার পঞ্চম দিনে চট্টগ্রাম ৯ আসনের অর্থাৎ বাকলী কোতোয়ালি আসনের জামাত মনোনীত প্রার্থী ফজলুল হক তিনি তার যে গণসংযোগ এবং প্রচারণা সেটি কিন্তু শুরু করেছেন। এবং এই মুহূর্তে আমরা রয়েছি চট্টগ্রামের বাগবনিরাম ওয়ার্ডে। সেখানে তিনি সকাল থেকে মূলত যে প্রচারণা সেটি শুরু করেছেন এবং এই মুহূর্তে তিনি গণমাধ্যমে কথা বলছেন, তার সেই কথা আমরা শুনব। এবং বাণিজ্যিক রাজধানী বলি আমরা চট্টগ্রামকে। তো সেই হিসাবে স্বাধীনতা ৫৪ বছর পরেও চট্টগ্রামের কাঙ্ক্ষিত উন্নয়ন হয় নাই। বিশেষ করে চট্টগ্রাম ৯, কোতোয়ালি, চকবাজার, বাকলিয়া এবং ডাবল মোরিংয়ের আংশিক এই ইয়াটা হচ্ছে চট্টগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। তো এখানে আমাদের রাস্তাঘাটগুলা প্রশস্ত, যেগুলা যেভাবে পাকা হওয়া দরকার সেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন নাই, পাকা নাই। এবং যে চকবাজার থেকে যে দুনির পুল হয়ে যে আপনার বিএড কলেজের দিকে গেছে, এই রাস্তাগুলোও এখনও প্রশস্ত এবং পাকা হয় নাই। এবং রাস্তার পাশাপাশি অনেক ময়লা আবর্জনা জমা, তারপরে হচ্ছে খালগুলা জলাবদ্ধ এবং সেখানে মানুষকে ময়লা আবর্জনা ফেলে এইগুলাকে অস্বাস্থ্যকর করে রাখছে। একটু বৃষ্টি হলেই চট্টগ্রাম তলিয়ে যায়। সেজন্য জলাবদ্ধতা চট্টগ্রামের জন্য একটা প্রধান সমস্যা। তারপরে হচ্ছে স্বাস্থ্যের দিক থেকে আমি কাজ করতে চাই, দেখলাম যে এই যে তৃণমূল পর্যায়ের মানুষগুলা কাঙ্ক্ষিত চিকিৎসা পাচ্ছে না। আমার মতে প্রত্যেকটা ওয়ার্ডে একটা একটা সরকারি প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার থাকা দরকার ছিল, যেখানে মানুষ অন্তত জ্বর, সর্দি, ডায়রিয়া এবং মাইনর ইনজুরি, সার্কামসিশন, এই কাজগুলো মানুষ ওখানে যদি সেরে ফেলতে পারতো, তাহলে জেলার বড় হাসপাতাল, একাডেমিক হাসপাতালগুলোতে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অত প্রেশার পড়তো না। এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তো সারা গ্রেটার চিটাগং থেকে রুগী আসে, কিন্তু এখানে মানে ওই কাঙ্ক্ষিত স্পেস এবং অত মানুষকে সেবা দেওয়ার মতো অত সক্ষমতা ওখানেও নাই। তো যার ফলে প্রান্তিক জনগোষ্ঠীতে চিকিৎসা থেকে বঞ্চিত। তারপরে শিক্ষার ক্ষেত্রেও এই যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন, তারপরে হচ্ছে দক্ষ শিক্ষক নিয়োগ, আর সর্বোপরি আমাদের একটা নীতি নৈতিকতা সম্পন্ন শিক্ষানীতি, যুগোপযোগী শিক্ষানীতি দরকার। প্রতিবারেই আমাদের শিক্ষানীতিটাকে বিভিন্নভাবে ইয়া করা হয়েছে, যার ফলে আমাদের গণমুখী সমন্বিত শিক্ষার অভাব রয়েছে। তো আর এখানে আমাদের শহরের ভিতরে এই যে ট্রাফিক ব্যবস্থা, এটা একেবারেই সেকেলে, একেবারে মানে অপ্রত্যাশিতভাবে সেকেলে। কারণ হচ্ছে আপনার এই যে মনে করেন জিইসির মোড় মেইন চক্করটা, এটাকে বন্ধ করে দিয়া এখানে পূর্বকোণের এখানে ঘুরাই দিছে, ওখানে ওই পনিচুলার ওখানে ঘুরাই দিছে। কিন্তু গুল চত্বরের ফেসিলিটিসটা যদি আমরা নিতাম তাহলে এইভাবে যানজট ইত্যাদি হতো না। তারপরে হচ্ছে এই যে রাস্তাঘাটগুলো ভাঙ্গা, তারপরে এত বড় প্রশস্ত রাস্তার পাশে নালা যত বড় ডিপ হওয়া দরকার ছিল ওরকম প্রশস্তও না, ডিপও না। তো এগুলা সব কিছুই আসলে পরিকল্পিতভাবে করা হয় নাই, ও লোক দেখানো কাজ করছে। মূলত এই স্বাধীনতা ৫৪ বছরেও আপনারা দেখছেন যে বাজেটের বেশিরভাগ টাকা আত্মসাৎ হয়ে যায়, মিনিমাম টাকার লোক দেখানো কাজ হয়। তো সেজন্য আমাদের সবচেয়ে বেশি দরকার হচ্ছে দুর্নীতিমুক্ত প্রশাসন, যেখানে আমি যদি বাজেটের 100% ব্যয় করি তাহলে আমার সব কিছুর উন্নয়ন হবে এবং দেশটাও আগায় যাবে, মানুষের স্যালারি দ্বিগুণ হয়ে যাবে, তারপরে হচ্ছে মজুরি বাড়বে। কারণ হচ্ছে আপনি যদি বাজেটের 70%ই যদি আপনি অপচয় হয়ে যায়, হ্যাঁ, কিন্তু 100% যদি ব্যয় হয় তাহলে দেশ কোথায় যাবে এখন আপনারা চিন্তা করে দেখেন। তো সেজন্য আমাদের যে পলিসি সাবমিট যেটা দেওয়া হয়েছে, এখানে তো শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সব কিছুকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং চিকিৎসা ক্ষেত্রে 7 থেকে 8% বাজেটের প্রস্তাবনা দেওয়া হয়েছে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার এই যে ট্যাক্স, হ্যাঁ, আমাদের যে দেশে প্রচলিত যে ট্যাক্স ব্যবস্থা, এটারও সংস্কার দরকার। এখানে লিমিটেড কোম্পানিগুলোতে 40% ট্যাক্স, তারপরে হচ্ছে 15% ব্যাট,
হ্যাঁ, আমাদের প্রপোজালে এটা পর্যায়ক্রমে 19% ট্যাক্স নিয়ে আসার কথা বলা হয়েছে, যাতে করে মানুষ আর ট্যাক্স ফাঁকি না দেয় এবং মাঝখানে সুবিধাবাদীরা যাতে বেনিফিট না নেয়। আর এটা হচ্ছে কি ব্যাটটাও 10%-এর জন্য প্রপোজাল করা হয়েছে। আর বাংলাদেশে সবচেয়ে বড় নারী বিশ্ববিদ্যালয় করার কথা বলা হয়েছে এবং আমরা এমনভাবেই দেশটাকে করতে চাই যেখানে সংখ্যাগুরু সংখ্যালঘু কোনো শব্দ থাকবে না, সবাই বাংলাদেশের সিটিজেন এবং যার যার যোগ্যতা অনুযায়ী কাজ করবে। সেটা আমরা রিলিজিয়াস ফ্রিডম এবং শান্তিপূর্ণ সহাবস্থান, বাংলাদেশ তো শত বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, আমরা সেভাবেই দেশটাকে গড়ে তুলতে চাই যাতে করে আগামীর প্রজন্ম নিরাপদে এই বাংলাদেশে তারা দেশের বিনির্মাণে কাজ করতে পারে। যেমনিভাবে তারা ৩৬ জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদেরকে দ্বিতীয় স্বাধীনতা এনে দিচ্ছেন, ঠিক তেমনিভাবে তারা যাতে আগামীতে এন্টারপ্রেনার হতে পারে, চাকরির জন্য বেকার ঘুরতে না হয় এবং তাদেরকে এন্টারপ্রেনার করার জন্য সরকার সুদমুক্ত ঋণ দেওয়ার কথা বলছে। তারপরে হচ্ছে যোগ্য নাগরিক, সৎ দেশপ্রেমিক যোগ্য নাগরিক সৃষ্টির লক্ষ্যে সরকার প্রতি বছর 100 জন মেধাবী ছাত্রদেরকে বিনা সুদে লোন দিয়ে বিদেশ থেকে লেখাপড়া করানোর আমাদের দল এটা পলিসি সামিটে উল্লেখ করছেন। এগুলা খুব যুগান্তকারী সিদ্ধান্ত হবে দেশের জন্য এবং আমরা আগামী বাংলাদেশকে একটি চট্টগ্রাম শহরকে বিশেষ করে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন যে আর বর্জ্য অপসারণ যে নীতিমালা নাই এগুলা, তারপরে হচ্ছে যে ওই রাস্তার পাশে যে ভ্যান গাড়ি নিয়ে ব্যবসা বাণিজ্য করতেছে তাদেরকে প্রোভাইড করা। হ্যাঁ, ফ্লি মার্কেটের একটা কনসেপ্ট আছে, হ্যাঁ, যে মনে করেন সপ্তাহে একদিন এক জায়গায় সবাই যাইয়া ওখানে তাদের দোকান বসাবে, মানুষও ওখানে যাবে, বাজার করবে, তাহলে আর রাস্তাঘাটটা মুক্ত থাকবে। ঠিক সেভাবেই মনে করেন প্রত্যেকটা ওয়ার্ডে যদি সপ্তাহে একদিন ফ্লি মার্কেট বসে, তাহলে ওই এলাকার মানুষগুলোও সপ্তাহে একদিন করলো আর ওদাও প্রোভাইড হলো যারা ফ্লি মার্কেট ব্যবসায়ী, ভ্যান গাড়ির ব্যবসায়ী যারা, তো ইত্যাদি অনেক পরিকল্পনা আছে। আর বিশেষ করে বস্তি এলাকাগুলো এগুলোর খুবই উন্নয়ন প্রয়োজন, ওখানে অস্বাস্থ্যকর এবং ওখানে পানি প্রয়োজনীয়, পানি সাপ্লাই এবং ইলেকট্রিসিটি আনাই, কোনো যদি আগুন লাগে কোথাও ওদেরকে উদ্ধার করার জন্য অ্যাম্বুলেন্স যাওয়ার জায়গাও নাই। তো সুতরাং এগুলা রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নিয়ে এগুলা সমন্বিত উন্নয়ন প্রয়োজন। ধন্যবাদ। দর্শক শুনছিলেন, কথা বলছিলেন চট্টগ্রাম ৯ আসনের জামাত মনোনীত প্রার্থী ডাক্তার এ.কে.এম. ফজলুল হক। তিনি তার যে নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু প্রচারণা শুরুর প্রথম দিন থেকে যে আনুষ্ঠানিক প্রচারণা সেটি শুরু করেছেন এবং ব্যস্ত সময় পার করছেন বলা যায়। এবং আজকে সকাল থেকে তিনি নগরের বাগমনি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন এবং পাশাপাশি ভোটারদের সঙ্গে কথা বলছেন এবং বিভিন্ন আশ্বাস দিচ্ছেন তাদের, পাশাপাশি ভোটারদের কাছে দোয়া চাইছেন এবং তার যে প্রতীক দাঁড়িপাল্লা, সে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাচ্ছেন এবং ভবিষ্যতে তিনি তার যে কর্মপরিকল্পনা, ভবিষ্যৎ পরিকল্পনা, উন্নয়নের যে বিভিন্ন কথাবার্তা সেটিও বলছেন। এবং আপনারা জানেন চট্টগ্রাম ৯, বাকলী, কোতোয়ালী, চকবাজার আংশিক সহ একটি বড় আসন, এই আসনকে ঘিরে কিন্তু আগ্রহ যেমন রয়েছে তেমনি প্রার্থীরাও তারা মাঠে মাঠে কিন্তু চষে বেড়াচ্ছেন। অন্যদিকে জামাতের প্রার্থীর পাশাপাশি এই আসনে বিএনপি প্রার্থী যিনি রয়েছেন আবু সুফিয়ান, তিনিও কিন্তু তার যে নির্বাচনী প্রচারণা, গণসংযোগ সেটি নিয়মিত করে যাচ্ছেন এবং বলা যায় চট্টগ্রামের এই আসনে কিন্তু মোট 10 জন প্রার্থী রয়েছেন। সেখানে বিএনপির, জামাতের প্রার্থী সহ নাগরিক ঐক্য, সমাজতান্ত্রিক দল, ইসলামিক ফ্রন্ট সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীও কিন্তু রয়েছেন। এবং এই মুহূর্তে বাংলাদেশ জামাতে ইসলামীর যিনি প্রার্থী ডাক্তার ফজলুল হক, তার যে প্রচারণা
গণসংযোগ সেটি কিন্তু করছেন। তিনি প্রতিটি মানুষের প্রতিটি ঘরে ঘরে ভোটারদের দুয়ারে দুয়ারে কিন্তু তিনি যাচ্ছেন এবং ভোটারদের সাথে কথা বলছেন এবং পাশাপাশি গণভোটের পক্ষে হ্যাঁ ভোটের পক্ষেও তিনি মূলত তার যে গণসংযোগ সেটি করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে অ্যাপার্টমেন্টে মা বোনেরা ভাইরা যারা আমাকে শুনতেছেন, আমি ডাক্তার এ.কে.এম. ফজলুল হক। আমি চট্টগ্রাম মেট্রোডা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক, পারবি হাসপাতালের চেয়ারম্যান। আগামী নির্বাচনে চট্টগ্রাম ৯ এই কোতোয়ালি চকবাজার বাকলিয়া ডাবল মিনিং এর আংশিক এই আসন থেকে আমাকে 11 দলীয় জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। আমাদের আগামী নির্বাচনে মার্কা হচ্ছে দাঁড়িপাল্লা। আপনাদের সবার কাছে আসছি আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় সমর্থন, ভোট এবং দোয়া চাওয়ার জন্য। আপনারা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করলে আমরা একটু ন্যায় ও ইনসাফ ভিত্তিক, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ করতে চাই, যেখানে মানুষের মৌলিক মানবাধিকার, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সব কিছুর দায়িত্ব সরকার নেবে এবং আমাদের ফিউচার প্রজন্মের জন্য একটা নিরাপদ বাংলাদেশ হবে। আর গণভোটে হ্যাঁ ভোট দিবেন, আমাদের সবকিছু সংস্কারের জন্য সাহায্য করবেন। আপনাদের কাছে আমরা দোয়া চাই এবং আগামী নির্বাচনে ভোট দিয়ে আগামীর বাংলাদেশকে একটি শোষণমুক্ত, শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক বাংলাদেশ করার জন্য সহযোগিতা করবেন। এই আহ্বান জানিয়ে আপনাদের ভোট দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনারা ডাক্তার একে ফজলুল বাসী, অনারা পেশারাতি রানীগঞ্জ মাথায় ব্যবসায়ী। সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনারা ডাক্তার একে ফজলুল বাসী, অনারা পেশারাতি। দর্শক, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজকে সকাল থেকে চট্টগ্রাম ৯ আসনের জামাত মনোনীত প্রার্থী এ.কে.এম. ফজলুল হক তার নির্বাচনী প্রচারণা গণসংযোগ পরিচালনা করছেন। দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাচ্ছেন, পাশাপাশি গণভোটে হ্যার পক্ষে কিন্তু তিনি প্রচারণা চালাচ্ছেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি এই আসনে কিন্তু প্রায় 4,16,363 জন কিন্তু ভোটার রয়েছেন এবং এর মধ্যে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন 3,825 জন ভোটার। এবং এই নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণার ক্ষেত্রে কিন্তু প্রচারণায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। প্রথমবারের মতো এবারে পোস্টারবিহীন যে প্রচারণা সেটি করার পর জোর দেওয়া হয়েছে। অর্থাৎ পরিবেশ বান্ধব বিভিন্ন উপকরণ ব্যবহারের কথা তারা বলছেন এবং আচরণবিধি অনুযায়ী ভোটের প্রচারে কোনো ধরনের শোডাউন না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। মোটরসাইকেল, মাইক্রোবাস, ট্রাক কিংবা কোনো নৌযান ব্যবহারে নিষিদ্ধ করা হয়েছে এবং প্রার্থীদের ক্ষেত্রে 20টির বেশি বিলবোর্ড স্থাপন না করার জন্য বলা হয়েছে এবং প্রতিটি বিলবোর্ডের দৈর্ঘ্য কিন্তু 16 ফুট এবং প্রস্থ 9 ফুট করার কথা হয়েছে। পাশাপাশি বিদেশে বসে প্রচারণার ক্ষেত্রেও কিন্তু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
সম্মানিত এলাকাবাসী ও দোকানদার ভাইয়েরা, আপনাদের নিকট ফজলু ভাই এসেছেন জামাত ইসলামী বাংলাদেশের দাঁড়িপাল্লার 9 নম্বর আসনের সংসদ সদস্য প্রার্থী। উনি আপনাদেরকে সালাম জানানোর জন্য এসেছেন এবং দোয়া নিতে এসেছেন। দর্শক, আমরা দেখতে পেয়েছি মিটিং মিছিল কম করে একবারে ঘরে ঘরে মানুষের ভোটারদের কাছে গিয়ে প্রচারণা চালানোকেই জামাত তাদের প্রধান নির্বাচন কৌশল হিসেবে দেখছেন এবং নির্বাচন সামনে রেখে তারা বিভিন্ন প্রস্তুতি নেওয়ার কথা আমাদেরকে জানিয়েছেন এবং পাশাপাশি ভোটের দিন গণনা করা পর্যন্ত কেন্দ্র অবস্থান করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। এবং দোয়া করার জন্য এসেছে আপনারা ওনাকে দোয়া করবেন। এবং এই মুহূর্তে আমরা দেখছি চট্টগ্রামের একটি হোটেলে কিন্তু যারা কাস্টমাররা রয়েছেন তাদের সাথে কথা বলছেন ডক্টর একেএম ফজলুল হক। তিনি তার যে দাঁড়িপাল্লা প্রতীক, সেই দাঁড়িপাল্লা প্রতীকের কথা বলছেন এবং গণভোটে হ্যাঁ পক্ষ কিন্তু তিনি প্রচারণা চালাচ্ছেন এবং এই আসনে কিন্তু বিএনপি প্রার্থী যিনি রয়েছেন আবু সুফিয়ান, তিনিও তার জায়গা থেকে এই যে প্রচারণা ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি অন্যান্য যে দলগুলো রয়েছে, এই আসনে মোট 10 জন প্রার্থী রয়েছে, তারাও কিন্তু বিভিন্ন জায়গায় তাদের যে নির্বাচন প্রচারণা সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। ইনসাফের মার্কা দাঁড়িপাল্লা মার্কা, দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন এবং সহযোগিতা করুন। দেশ গড়ার লক্ষ্যে সহযোগিতা করুন। 7 লোকের শাসক নায়কের লক্ষ্যে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে সহযুক্ত করুন। ফজলু ভাইয়ের সালাম নিন, দাঁড়িপাল্লায় ভোট দিন। ফজলু ভাইয়ের সালাম নিন, দাঁড়িপাল্লায় ভোট দিন, দাঁড়িপাল্লায় ভোট দিন। ফজলু ভাইয়ের সালাম নিন, দাঁড়িপাল্লায় ভোট দিন, দাঁড়িপাল্লায় ভোট দিন। 12 তারিখ সারাদিন দাঁড়িপাল্লায় ভোট দিন। ঠিক আছে, আমি বলবো সাথে কথা বলবো। নয়া ইনসাফের মার্কা দাঁড়িপাল্লা মার্কা, দাঁড়িপাল্লা মার্কা, ন্যায় প্রতীক দাঁড়িপাল্লা। এবার দাঁড়িপাল্লা দেখা একটা পোস্টার দেখেন, ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা।